ইতিহাসে একটা ক্রিটিক্যাল জায়গা যে এটা এখন আমাদের জাতির মধ্যে ক্ষত রেখে দিচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইডেশন, আন্ডারস্ট্যান্ডিং, পার্থক্য। এটা যেরকম করে বাংলাদেশের সাথে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই ক্ষতটা আছে, আবার বাংলাদেশের অভ্যন্তরেও স্বাধীনতার পক্ষ বিপক্ষের জায়গা থেকে এই ক্ষতটা আছে। এই ক্ষতটা আমাদেরকে নিরাময়ের দিকে যেতে হবে এবং সেক্ষেত্রে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখানে যেরকম করে জামাত ইসলামের দায়িত্ব আছে এটাকে রিকনসিলিয়েশন করার, ঠিক একইভাবে জামাতের বাইরে যারা আছে তাদেরও দায়িত্ব আছে এটাকে রিকনসিলিয়েশন করার। আমি আমি মনিয়াপার আগের সূত্র ধরে যে ফজলুর রহমান সাহেবের যে বক্তব্য উনি বলছেন, দেখেন এখানে মুক্তিযুদ্ধের তিনটা পার্সপেক্টিভ আমি যেভাবে দেখি ওয়াইড স্পেকট্রামটা। একটা পার্সপেক্টিভ হলো যে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করছে, তারা মুক্তিযুদ্ধে দলীয়ভাবে মনোপলি করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে একটা ফ্যাসিবাদ তারা করছে। ঠিক। দেখেন আপনি শেখ মুজিবুর রহমান, উনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের নেতা ছিলেন ইন ইন সাম পার্সপেক্টিভ, যদি উনি যুদ্ধ করেন না, যুদ্ধের সময় ছিলেন না, কিন্তু ৭২ উনি যখন আসছেন সবাই ওনাকে নেতা মাইনা এই দেশের আপনার প্রাইম মিনিস্টার করছে, প্রেসিডেন্ট করছে। তো সেই শেখ মুজিবকেও ওনারা ফ্যাসিবাদের আইকন বানায় ফেলছেন, শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে রাইখা, মূর্তিকে সামনে রাইখা, ভাস্কর্যকে সামনে রাইখা ওনারা মুক্তিযুদ্ধরে একটা ফ্যাসিবাদী প্রজেক্টে দাঁড় করেছে। তো আপনি তো এই ফ্যাসিবাদকে সমালোচনা না করে শুধু মুক্তিযুদ্ধরে গ্লোরিফাই করতে পারবেন না, তাহলে তো ফ্যাসিবাদ আবার আসবে। তো এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। আমি কি এখানে আরেকটা একটু বলতে পারি ডক্টর গালিব, ডক্টর গালিব, আমি একটু এইটা পরিষ্কার করার জন্য আর কি, এইটা মানে আপনি তো শিক্ষক মানুষ, এটা পরিষ্কার করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল ৭১ বাংলাদেশের একটা ক্রিটিক্যাল বিষয়, এই কথাটা নিয়ে আমার আপত্তি আছে। আপনি দ্বিতীয় কথা বলছেন যে এটা বাংলাদেশের জাতিকে ডিভাইড করছে, আমার কিন্তু ধারণা ছিল ৭১ বাংলাদেশকে একতাবদ্ধ করছে, আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি। ২ নাম্বার হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে ১০০ ভাগ একমত, বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে, তারা একটা ফেসিবাদী কাঠামোতে কিছু মৌলিক আমি কি বলবো একটা 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 দেবত্ব সৃষ্টি করতে চাইছে, যেটার বিপক্ষে আমরা ছিলাম। কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত করে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধটাকে সেলিব্রেট করব। কিন্তু এইখানে কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানটাকে আবার ইয়ে করতে দেখলাম, আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে। আপনি যদি একটু পরিষ্কার করেন যে মানে আমরা তো মুক্তিযুদ্ধের জায়গায় তো আমরা একতাবদ্ধ থাকবো, আওয়ামী লীগের নিয়ে ব্যবসা করছে, আওয়ামী লীগের বাদ দিব, আমরা ব্যবসা করবো না, আমরা এটা ধারণ করবো, এটা ছিল আমার বোঝা। কিন্তু এখন তো আমি দেখতেছি যে না, মানে আওয়ামী লীগের যেটা আমি বিশ্বাস করতাম না যে ওরা না থাকলে আর মুক্তিযুদ্ধ থাকবে না, এই ব্যাপারটার দিকে নেওয়া যাইতেছে আর কি সবকিছু। না দেখেন দেখেন এখানে আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ থেকে যে সেপারেট করবেন, এই সেপারেট করার কাজটা না কইরা আপনি যদি মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করেন, তাহলে কিন্তু সেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আবার লেজিটিমাইজ করবে। এই জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আপনি যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন, আপনি যদি শেখ হাসিনার ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন এবং আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে তাদেরকে আবার কাল্ট ফিগার বানান, তাহলে তো বাংলাদেশে আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদ চলে আসবে। এটা তো আমাদের করা যাবে না। আমি আপনার সাথে অ্যাগ্রি যে সেপারেশনটা করে আমাদের একটা মুক্তিযুদ্ধকে একটা গণমানুষের জায়গায়, একটা ঐক্যের জায়গায় যাইতে হবে। এখন এখানে আর একটা এক্সট্রিম হইতে পারে, যে এক্সট্রিমটা হলো যে আপনি মুক্তিযুদ্ধের লেজিটিমেসি কোশ্চেন করবেন, যেখানে আপনি বলবেন যে না, পাকিস্তান ভুল করে নাই, আমরা যে স্বাধীন হয়েছি এটা ঠিক হয় নাই, মুক্তিযুদ্ধ না করাই ভালো ছিল। এইটাকে আপনি এক্সট্রিম একটা অপিনিয়ন বলতে পারেন, যেটা আপনি এখন বলতে চান যে কিছু কিছু জায়গায় আমরা এই ফেনোমেনাটা দেখি। কিন্তু আপনি যদি মেইন স্ট্রিম জায়গায়, আমি যদি জামাতের ব্যাপারে বলি, আপনি যদি জামাতের টপ লিডারশিপের সাথে আপনি কথা বলছেন, তাদের অফিসিয়াল স্টেটমেন্ট আসছে, এটা সত্য কথা যে তারা আনকন্ডিশনালি এখনো ৭০ ব্যাপারে বক্তব্য দেয় নাই, কিন্তু তারা এই এক্সট্রিম অপিনিয়নকে তো কোথাও এন্টারটেইন করে নাই। আপনি টপ লিডারশিপ তাদের ফর্মাল অফিসিয়াল পজিশনে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে তারা কোথাও এটাকে এন্টারটেইন করে নাই। তো আমার বোধ হয় এই জন্য আমাদের যেটা কনক্লুসিভ জায়গায় যাইতে হবে সেটা হলো আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে ডিকাপল করবেন এবং ডিকাপল করার পরে এটাকে গণমানুষের জায়গা থেকে ক্লেম করবেন এবং সেই জায়গায় একটা বিশাল ঐক্য তৈরি করবেন। আমি যেটা বলছি যে মুক্তিযুদ্ধ একটা ক্রিটিক্যাল জায়গা, তার কারণ হলো আমরা এই কাজটাকে করতে পারি নাই, না পারার কারণে এই অনৈক্য আমাদের দেশের মধ্যে রয়ে গেছে। আজকে আওয়ামী লীগের মতো একটা পার্টিকে নিষিদ্ধ হইতে হয়েছে, ফ্যাসিস্ট হইয়া এই পরিণতির দিকে সে আগায় গেছে এবং তার পরতে পরতে মুক্তিযুদ্ধের ছাপ আছে। তো এটা তো আপনি এত সহজে এটাকে মানে না, কিন্তু ডক্টর গালিব আমি দুইটা জায়গা আপনি বললেন যে এক্সট্রিম কিছু লোকের ব্যক্তিগত মতামত এটা হইতে পারে, কিন্তু আমরা কিন্তু দেখতেছি এইবার ডাকসুতে যারা আমরা ইসলামী ছাত্র শিবির বলতে যারা চিনি, তারা যে প্যানেল দিছে, সেই প্যানেলের একজন গর্ব ভরে আমাদের একজন বীর শ্রেষ্ঠকে
হাইজ্যাকার বলে পাকিস্তানের আরেক যাকে পাকিস্তান মনে করে যে তাদের বীরশ্রেষ্ঠ তাকে গ্লোরিফাই করতেছে। আমরা কিন্তু সুযোগ পাইলে এটা দেখতেছি, যোগাযোগের ছাত্র হিসেবে কিন্তু আমরা এটা দেখি। এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু, শেখ মুজিব, তারেক আলফিগার বানানো এগুলি কোনো কিছু নাই। আপনারা কিন্তু বিএনপিকেও আক্রমণ করতেছেন, আপনারা মানে সরি জামাত ইসলামী শিবির কিন্তু বিএনপিকেও আক্রমণ করতেছে, বিএনপিও যদি মুক্তিযুদ্ধের কথা বলে। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, তার কথা বললেও আপনারা আক্রমণ করতেছেন। অর্থাৎ আপনাদের বা আমি জামাতে ইসলামের আক্রমণের মূল জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ না। এটা হচ্ছে কেউ কেউ বলে থাকেন। আমার বোধ হয় যে খালেদ ভাই এই কনক্লুশনটা আনাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ আপনি জামাতের এবং শিবিরের কোনো দায়িত্বশীল পর্যায়ে আপনি এটা ডিরেক্টলি পাবেন না। কিন্তু আমি আপনার সাথে অ্যাগ্রি করি, আপনি যদি মানে কালেকটিভলি এই ফেনোমেনাকে দেখতে চান, তাহলে আমি এটা অ্যাগ্রি করব যে দেয়ার ইজ আ ভেরি স্মল মাইনরিটি যারা মুক্তিযুদ্ধকে হয়তো এরকম একটা এক্সট্রিম লেন্স থেকে দেখতে ইন্টারেস্টেড অথবা দেখার চেষ্টা করে। আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন, কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যেও এটা মেইন স্ট্রিম না, তাদের সাংগঠনিক পজিশন না। এবং আপনি খুব স্পেসিফিকলি জামাতের টপ লিডারদেরকে আপনি তাদের, আমার বোধ হয় যে আমির এবং সেক্রেটারি জেনারেল দুজনকে আপনি ইন্টারভিউ করছেন, আমার মনে হয় না যে কোথাও আপনি এই ধরনের কোনো ইন্ডিকেশন পাইছেন। কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসাবে আমাদের সমাজে অল্প আকারে হইলেও এক্সিস্ট করে। এটা যদি আপনি বলতে চান, আমি আপনার সাথে 100% এগ্রি করি। এবং আমি এটাও এগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল, এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল। এটার মূল জায়গাটা হলো আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে। এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য, এটাকে যে ক্রিটিক্যালি দেখতেছেন না, আমি এটাকেও রাইট মনে করি না। আপনি যদি ওনার বক্তব্য দেখেন, আপনি দেখবেন যে উনি 24কে সরাসরি অস্বীকার করে এবং উনি 24 এবং 71 একটা কনফ্লিক্টিং জায়গায় নিয়ে দাঁড় করায়। উনি মুক্তিযুদ্ধ করছেন 20-22 বছর বয়সে, আজকে যখন ওনার বয়সী আর একজন তরুণ 24 করতেছে, এটা ওনার ভালো লাগতেছে না। এটাকে উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা, উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে মুক্তিযুদ্ধ করছেন। তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি, আমি মনে করি এই জায়গা থেকে ওনাকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার। এবং ওনার রাজনৈতিক ফিলসফি বিএনপির মেইন স্ট্রিম রাজনৈতিক ফিলসফির সাথে যায় কিনা এই প্রশ্নটাও তোলা দরকার। আমরা এই প্রশ্ন তুলব, কিন্তু আপনি কি মনে করেন যে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান 24-এর লিগেসি নিয়ে বা 24-এর আন্দোলনটা নিয়ে প্রশ্ন তুলেছেন, নাকি 24 পরবর্তী 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে, তাদের বিহেভিয়ার, তাদের আচার আচরণ, তাদের কথা, এইটা এমন কি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর সাথেও তারা যে আচরণ করেছে, বা আমি যদি বলি ইসলামী ছাত্র শিবিরের সাথে তারা যে আচরণটার দিকে যারা গেছে, যেটা অনেকে এটা পছন্দ করেন নাই। আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কথা আমি বলতেছি না, কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান কি 24-এ তারা আন্দোলন করলো কেন সেটা নিয়ে প্রশ্ন করছেন, নাকি আন্দোলন পরবর্তী সময় তাদের অবস্থান নিয়ে তারা প্রশ্ন করেছেন? মানে আপনার কাছে কি মনে হয়? এটাই কোশ্চেন, 24-এর অভ্যুত্থানে কাদের অবদান আছে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য, আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি সারাক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করেন, বলেন যে এরা হলো নেতা না, এরা হলো অভিনেতা, এরা কিছু করে নাই। তো এইভাবে যেমন আপনি ধরেন 71 তুইলা কেউ যদি বলে যে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক সংগ্রাম তার কোনো কন্ট্রিবিউশন নাই আমাদের এই সংগ্রামে, এটা তো একটা ফালতু কথা, তাই না? না, এটা তো গালিব, আপনি এটাকে ফালতু কথা কইতেছেন, কিন্তু আপনি একটু কান পাতলে শুনবেন, অনেকে এই কথা কইতেছে কিন্তু। না, অনেকে বলতেছে, কিন্তু এটা ফালতু কথা। ঠিক একই ফালতু কথা উনি 24-এর ব্যাপারে বলেন, একই ফালতু কথা উনি বলেন। আপনি যদি 24-কে দেখেন, এখানে বিএনপি এবং জামাতের রাজনৈতিক সংগ্রামের কন্ট্রিবিউশন যেরকম আছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্গানাইজ করছে তাদের কন্ট্রিবিউশন আছে, ছাত্র শিবিরের ওইখানে যারা ছিল তাদের কন্ট্রিবিউশন আছে। তা আপনি এই টোটাল কন্ট্রিবিউশনকে একটা তুড়ি মাইরা উড়ায় দিলেন, তাহলে তো আপনি এটা প্রপার ওয়েতে এই সিচুয়েশনটাকে দেখলেন না, তাই না? তো উনি যেটা করেন আসলে সেটা হলো উনি 71-এ বুধ হয়ে থাকেন, আর 24 আসলেই সেখানে ওনার সকল ইনকনসিস্টেন্সি। আপনি আমারে বলতে পারেন যে সমাজে আমার মনে হয় যে 71-এ গেলে একই রকম। আমার মনে হয় যে ডক্টর কালিব আপনি যেটা বলেছেন সেটা আসলে হয়তো এটা ঠিকই আছে, কিন্তু এইটার ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেওয়া বা তার বাসার সামনে গিয়ে যেগুলি করা, সেগুলি ক্ষেত্রে সব মানে পলিটিক্যাল পার্টিগুলিও সেগুলি এটা মানে একমত হচ্ছে কিনা সেটা। এখানে একটা জিনিস দেখেন, ওনার কথা বলার মত প্রকাশের স্বাধীনতা আছে, উনি যা খুশি বলতে পারে। উনি মানে আপনি যদি আরেকজনের স্ল্যান্ডার না করেন তাহলে আপনি ননসেন্স কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা হইলো এই জায়গায়
যে উনি বিএনপির একটা পজিশনে আছেন, তাহলে উনি ননসেন্স কথা বললে আমরা ওনারে কোশ্চেন করবো না, আমরা বিএনপির করবো যে উনি পজিশনে কেন থাকেন। উনি যদি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি রাস্তায় দাঁড়ায় আরেকজনের স্ল্যান্ডার না করেন, ভায়োলেন্স উস্কায় না দেন, আর উল্টাপাল্টা কথা বলেন, তাতে তো কিছু যায় আসে না। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল পজিশনে থাইকা উল্টাপাল্টা বলা উচিত। ওকে